নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য আবার এলাম লাইভে। আহ, আজকে ইলেকশনের যে রেজাল্ট বেরিয়েছে, আমি এমনিতে আগে একটা ভিডিও করেছিলাম। আমি বলেছিলাম কেন আমি ইলেকশনে ভোট দিইনি। তো এবার তো ভোটের রেজাল্ট বেরিয়েছে, তো সেই রেজাল্টটা নিয়ে কিছু কথা বলতে আমি এলাম। এক নম্বর কথা হলো যে ভোটের রেজাল্টে দেখা যাচ্ছে যে বিজেপি 200টার বেশি সিট পেয়েছে। বোধহয় 205 থেকে 10টা সিট বিজেপি পাবে, তৃণমূল বোধহয় 80 হয়ে যাবে, মানে প্রায় উল্টো হয়ে যাবে আগের বারে। কোনো জন আন্দোলন না করে, কিছু না করে, শুধুমাত্র ইলেকশন কমিশনকে হাতে নিয়ে ইভিএম কারচুপিও করেছে কিনা জানা নেই, কারণ অনেকগুলো জায়গাতেই শুনলাম ইভিএম খুলে নাকি 95% দেখাচ্ছে চার্জ। ইন জেনারেল ইভিএম যখন খোলা হয় তখন 99% হয়। সাধারণত পুরো একটা দিন, মানে সেই সকাল 5:30 থেকে শুরু করে হলো গিয়ে যে বিকেল 6টা অবধি চলার পর সাধারণত 70% অথবা 65% বা 75%-এর মতো হয়ে যায়। এরপর তা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বহু জায়গায় শুনলাম নাকি ইভিএম খুলেই নাকি 95%, 97% এরকম শো করেছে। ও এর মাঝে তো চার্জ দেওয়ার কথা নয়, কি করলো তাহলে? বলা যায় ওগুলো সম্পূর্ণ যে নতুন ইভিএম, ঝটঝট ঝটঝট করে উল্টো পাল্টা হয়তো ভোট টোট দিয়ে ওগুলো তৈরি করা হয়েছে। ওই অর্পিতা ম্যাডাম বলছিল, তৃণমূলের অর্পিতা। যাই হোক, আমি অত জানি না, বহু জায়গায় এটা শুনলাম নাকি হয়েছে। তো ইলেকশন কমিশনকে হাতে নিয়ে বিজেপি এবার নেমেছে, আমরা সবাই জানি। প্রায় 20 লাখ মুসলমান এবং 40 লাখ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। এর মধ্যে 20 লাখ আমি ধরে নিচ্ছি ওপার বাংলা থেকে আসা রিসেন্ট আসা উদ্বাস্তুরা, যারা হলো গিয়ে হয়তো এসআইআরে অ্যাপিলই করেনি এটা ভেবে যে তাদের কাছে কাগজ নেই। আর 20 লাখ এমনি অন্যান্য যে হিন্দুরা, যাদের মধ্যে অধিকাংশই হয়তো যে মহিলা। তো সুতরাং বলা যায় যে 40 লাখের একটা অলরেডি যে ভোটটা বাদ দিয়ে তৃণমূল এবার শুরু করেছিল। তো তৃণমূল ইন জেনারেল আমরা জানি যে বিজেপির থেকে প্রায় হলো 8%-এর মতো ভোটে এগিয়েছিল 2021 সালে। এখন 8% অফ দ্য 7 crore কত হয়? 10% হলো গিয়ে 70 লক্ষ, আর 8% হলো গিয়ে 56 লক্ষ। তার মানে 56 লক্ষের এগিয়েছিল, সেটা কিন্তু অলরেডি যদি 40 লাখ তৃণমূলের হয়, তার মানে 40 লাখ কেটে দেওয়া মানে হলো তারা মাত্র 16 লাখে এগিয়েছিল। এবং ঠিকঠাক যদি যে অর্থাৎ যে বুথগুলো, যে বিধানসভাগুলোতে কম ভোটে মার্জিন, সেইগুলো যদি ধরে ধরে মারা হয়, তাহলে অলরেডি জিতে যাওয়ার কথা কিন্তু এই বিজেপির। তো যাই হোক, তো ইলেকশন কারচুপি তো হবেই, এটা জানা কথা। বিজেপি অলরেডি 2019 সাল থেকে ইলেকশন কারচুপি করে জিতে আসছে। অজস্র প্রমাণ দেওয়া হয়েছে এবং সেই প্রমাণগুলো আমাদের আদালত শোনে না, সেটাও আমরা দেখেছি। কারণ সব কিছু হাইজ্যাক করে ফেলেছে ফ্যাসিস্টরা, হিন্দুত্ববাদী ফ্যাসিস্টরা। তো তারপরেও মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ইলেকশনে গেল কেন? যখন এটা বোঝা যাচ্ছে যে বিজেপি, ইলেকশন কমিশন, আদালত সব হাইজ্যাক করে একটা ইলেকশনে নেমেছে, তখন তৃণমূল কংগ্রেস ইলেকশনে পার্টিসিপেট করলো কেন? তৃণমূল কংগ্রেসের বলা উচিত ছিল এই ইলেকশনটার যে রেফারি ঠিক নেই, আমি একটা খেলা খেলতে নামছি, সেখানে দুটো টিম আছে, একটা টিমের প্রতি রেফারি পার্শিয়াল, তাহলে আরেকটা টিম খেলবে না, কারণ খেললে তো তাকে হারিয়ে দেবে, এটাই তো নিয়ম। কিন্তু সে খেলতে গেল, যেহেতু সে এবার খেলার পরে এই কলরাটা যদি কেউ বলে আমায় না, আমাকে তো ঠকিয়েছে, তাহলে তো আর কেউ শুনবে না। সুতরাং এই কথাটার আর কোনো মানে নেই। তৃণমূল এবার যতই বলুক যে না ইভিএম এ কারচুপি হয়েছে, না ওই হয়েছে সেই হয়েছে, আর কেউ শুনবে না। সে যদি ইলেকশনেই পার্টিসিপেট না করত, সে যদি আন্দোলনে যেত যে কেন 60 লাখ লোককে বাদ দিয়ে ইলেকশন হবে, এটা বলে সে আন্দোলনে যেত, অ্যাটলিস্ট অ্যাডজুডিকেশন থেকে যে 30 লাখ বাদ গেছে তার জন্য আন্দোলনে যেত, তাহলে। এবং একটা লোকও, সে কিন্তু এটা অভিষেক ব্যানার্জি বলেছিল, একটা বৈধ ভোটারকে বাদ দিয়েও আমরা ইলেকশন করতে দেব না। কিন্তু দেখা গেল 34 লক্ষ বৈধ ভোটারকে বাদ দিয়ে একটা ইলেকশন হয়ে গেল, তৃণমূল কংগ্রেস কিচ্ছু করলো না। তৃণমূল কংগ্রেস ইলেকশনটা লড়তে গেল। তো সে লড়তে গেছে কারণ তৃণমূল কংগ্রেসের ধারণা ছিল তার নাকি বিশাল সংগঠন। এবার তৃণমূলের কি সংগঠন? এর থেকে অনেক শক্তিশালী সংগঠন তো সিপিএম এর ছিল। চঞ্চু বানিয়ে দিয়েছি আমরা সিঙ্গুর নন্দীগ্রামে, কয়েকজন গেছিলাম, তখন তো আমার অল্প বয়স অনেক।
ওই বিশাল সংগঠনকে চঞ্চু বানিয়ে দেওয়া হয়েছিল। আর সেই তুলনায় তৃণমূল অথবা আজকের বিজেপির কোনো সংগঠনই নেই। তো যাই হোক, এখন সিপিএম এর সংগঠন উবে গেছে, সেখানে ইলেকশন কমিশনের সঙ্গে গেছে তৃণমূলের সংগঠন। তো যাই হোক, মানে নিজেকে ওভার এস্টিমেট করাটা হলো মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির সবচেয়ে বড় অপদার্থতা। আমি বহু ক্ষেত্রে এটা দেখেছি যে প্রচুর সাধারণ মানুষ যে মমতা ব্যানার্জিকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন ছাড়া মমতা ব্যানার্জি সিপিএম কে হারাতে পারতো? মমতা ব্যানার্জির কিচ্ছু ছিল না, মমতা ব্যানার্জির যোগ্যতাই ছিল না সিপিএম এর সঙ্গে লড়াই করার। সমস্ত বিভিন্ন এনজিও নকশালরা মিলে এবং যে মাওবাদীরা ইনভলভড হয়ে নন্দীগ্রাম আন্দোলনটা করে, যেখানে যুদ্ধ হয়েছে নন্দীগ্রাম আন্দোলনে সরাসরি, একদিকে মাওবাদীরা ছিল আর একদিকে সিপিএম এর যে আর্মাদ বাহিনী ছিল, এজুরির ওখান থেকে অ্যাটাক করতো নন্দীগ্রামের মানুষের ওপর, এবং নন্দীগ্রামের ওখান থেকে মাওবাদীরা পাল্টা আঘাত করত। এইরকম যুদ্ধ পরিস্থিতি করে জিততে হয়েছে, এবং ওই যুদ্ধগুলো করার ক্ষমতা তৃণমূল পার্টিটার ছিল না, মমতা ব্যানার্জিরও ছিল না। মমতা ব্যানার্জির একটা গুরুত্বপূর্ণ রোল ছিল, সেটা হলো উনি সংসদীয় রাজনীতির প্রধান যে বিরোধী মুখ হয়ে ওই আমলে যখন কিনা হলো গিয়ে যে বিশ্বায়ন আর শিল্পায়ন আর উন্নয়নের যে গল্প শোনানো হতো দিন রাত আনন্দবাজার পত্রিকায়, সেই আমলে সে উন্নয়ন আর বিশ্বায়ন আর শিল্পায়নের গল্পকে অস্বীকার করে সে গ্রাম বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছিল। এটা মমতা ব্যানার্জির ক্যালি, কিন্তু মমতা ব্যানার্জি কিছু করেনি। মমতা ব্যানার্জির ওই ক্যালিটা মমতা ব্যানার্জি দেখিয়েছে যে খুব আনএক্সপেক্টেড ওয়েতে একজন তথাকথিত দক্ষিণপন্থী নেত্রী হওয়া সত্ত্বেও উনি হলো গিয়ে যে কর্পোরেটদের এগেনস্টে গিয়ে গরিব মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন, ঠিক। কিন্তু সে শুধু বিরোধী নেত্রী হিসেবে নিজের ইমেজটাকে দেখিয়েছিল, যুদ্ধটা করতে তো মাওবাদীদের যেতে হয়েছিল, তো উনি তো একা করেননি সেই সময়কার যে লড়াইটা। অথচ যখন উনি ক্ষমতায় চলে গেলেন, তারপর আমরা অনেক তার চারপাশে অজস্র পদলেহী লোকেদের যে জুড়ে যেতে দেখলাম, যে পদলেহী লোকেরা এটা বলা শুরু করলো যে মমতা ব্যানার্জি জননেত্রী, মমতা ব্যানার্জি সেন্সেশন, মমতা ব্যানার্জি ওই, মমতা ব্যানার্জি সেই, মমতা ব্যানার্জি ইজ নাথিং। রিয়েলিটি তো এইটা। এছাড়া মমতা ব্যানার্জিকে দেখে সাধারণত বাঙালি মেয়েরা অনুপ্রাণিত হতো, এবং কে কোন স্কুলে আছে, কলেজে আছে, সর্বত্র জায়গাতে কি করতো এরা, বিভিন্ন হলো গিয়ে যে কেউ হয়তো কোনো একটা স্কুলের প্রিন্সিপাল, কেউ কলেজের প্রিন্সিপাল, কেউ কোনো একটা জায়গার কোনো একটা অফিসের হয়তো সে হেড, সে নিজেকে মমতা ব্যানার্জি ভেবে বোকা বোকা সমস্ত সে হলো যে নীতি নিয়ে যেত। এই করে মমতা ব্যানার্জির জন্য একটা জিনিস হয়েছে যে বাঙালি মেয়েরা শেষ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। বাঙালি মেয়েরা একদম যে বেয়ারা বদমাইশ হয়ে গেছে শুধুমাত্র মমতা ব্যানার্জিকে দেখে দেখে। একটা বড় অংশ, সবাই তো হয়নি, আমি যারা একটু উঁচু পজিশন পেয়েছে ঠেয়েছে ওদের কথা বলছি পুরো। এবং মমতা ব্যানার্জি কন্যাশ্রী অমুক তমুক করে বাঙালি সমাজে মেয়েদের যেভাবে ধ্বংস করেছে, তাতে বাঙালি সমাজ ভবিষ্যতে জন্মহার আর ফেরাতেই পারবে না। বাঙালি সমাজের জন্মহার যা হতো তার থেকে আরো কমিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। এটা মমতা ব্যানার্জির আমলের সবচেয়ে বড় ডিজাস্টার। সিপিএম এর আমলের ডিজাস্টার যেমন হলো কমিউনিজমের নামে ব্যবসা করে, বিপ্লব না করে, করে কমে খাওয়ার ধান্দাবাজি করে মানুষকে আদর্শহীন করে দিয়েছে সিপিএম পার্টি বাঙালিকে। মমতা ব্যানার্জির অপদার্থতা হলো সে সে পুরো পশ্চিমবাংলার মেয়েদের এমন বেলেল্লা করেছে যে তারা আর কোনোদিন সেভাবে যে সাংসারিক হবে না, আর কোনোদিন সেভাবে জন্মহার বাড়াতে পারবে না, যেটা বাঙালিকে পার্মানেন্ট একটা ড্যামেজ করে দিয়ে গেছে। যেমন বাঙালিকে সিপিএম ড্যামেজ করলো কমিউনিজমের নামে ধান্দাবাজি করে, পুরো আদর্শহীন করে দিয়ে, মমতা ব্যানার্জি যেটা করলো বাঙালি মেয়েদেরকে পুরো একেবারে হলো গিয়ে যে সংসার বিমুখ করে দিয়েছে, ফলে বাঙালি জাতির জন্মহার মমতা ব্যানার্জি আরো কমিয়েছে। ঠিক আছে, এগুলো তো মমতা ব্যানার্জির দোষ, চলো মমতা ব্যানার্জির দোষ, সিপিএম এর দোষ।
ফলে মমতা ব্যানার্জি কি করে নিজেকে ওভার এস্টিমেট করলো যে এভাবে 34 লাখ লোককে বাদ দিয়ে ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনে সে গেল কেন? ফলে বিজেপি যদি কারচুপি করে ঠিক করেছে, বিজেপি তো এটা করবো বলে ইলেকশন কমিশনকে নিয়ে এনেছে। আমি বিজেপির কোনো দোষ দেখছি না, কোনো দোষ দেখি না। যদি বিজেপি ইলেকশনে হলো গিয়ে যে ট্যাম্পারিং করে থাকে, আমি কোনো দোষ দেখছি না। কারণ দোষটা মমতা ব্যানার্জির। উনি কেন ইলেকশনে গেছেন? যখন বাংলাদেশে বারবার হাসিনা ইলেকশন করে জিতেছে, একবারও খালেদা জিয়া বিএনপিকে কন্টেস্ট করতে দেয়নি। ফলে খালেদা জিয়া ইলেকশনগুলো জিতেও সে কোনো বৈধতা পায়নি। আজ যদি ইলেকশনে মমতা কন্টেস্ট না করতো, বিজেপি জিততো, কোনো বৈধতা পেত না। এটাই ঠিক ছিল তো। ইলেকশন কমিশনকে হাতে নিয়ে সে সব করছে। চলো, আমি ছেড়ে দিলাম। মমতা ব্যানার্জি নিজেকে ওভার এস্টিমেট করেছে এবং সে ভেবেছে তার সাংগঠনিক জোরে সে নাকি আটকে দেবে এসব উল্টো পাল্টামি যদি ইলেকশন কমিশন রিগিং করে। তো উনি পারেননি, ওনার কোনো সংগঠন নেই। সিপিএম এর তুলনায় মমতা ব্যানার্জিরও কোনো সংগঠন নেই, আর হলো কি আজকের যে বিজেপিরও নেই। ওগুলো কোনো ভাবার জিনিসই নয়। তো যাকে অনেকে মনে করে বিজেপি নেই খুব রেজিমেন্টেড পার্টি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বিজেপি আগে রেজিমেন্টেড পার্টি ছিল, এখন আর নেই। কারণ অমিত শাহ এবং হলো নরেন্দ্র মোদীর আমলে বিজেপির রেজিমেন্টেশনকে শেষ করে দেওয়া হয়েছে। বিজেপিকে একদম একটা ধান্দাবাজদের পার্টি বানিয়ে দেওয়া হয়েছে। বিজেপির যে ফ্যাসিস্ট মতাদর্শের লোকও বিজেপিতে এখন আর বেশি নেই। শুভেন্দুকে কি আপনি বিজেপির যে মতাদর্শের লোক মনে করেন নাকি? কোনোদিনই না। এরকম অজস্র লোক আছে যারা এখন বিজেপিতে জায়গা পেয়েছে। ইনফ্যাক্ট যে জ্যোতি বসু যেভাবে হলো যে সিপিএম পার্টি সর্বনাশ করে দিয়েছিল সবাইকে, সমস্ত অপরচুনিস্টদের ঢুকিয়ে ঢুকিয়ে, নরেন্দ্র মোদী আর অমিত শাহ কিন্তু বিজেপির সর্বনাশ করে দিয়ে যাচ্ছে। যেদিন এরা ক্ষমতাচ্যুত হবে সেদিন এরা বুঝতে পারবে এরা আর নেই। যেমন সিপিএম আছে ক্ষমতাচ্যুত হয়ে বুঝতে পেরেছে নেই, যদিও একটা সিট জিতে যা লাফানি ঝাপানি করছে, 2টো সিট জিতে মুসলিমদের দয়ায় 2টো সিট মুর্শিদাবাদে জিতেছে, তাই নিয়ে তাদের লাফানি ঝাপানি শেষ নেই। ও যাই হোক, ওই পার্টিটাকে নিয়ে কথাবার্তা বলাই হলো সময়ের অপচয়। যাকে আমি আর ওই পার্টিকে নিয়ে বলবো না কথা। যাই হোক, তো মমতা ব্যানার্জিকে নিয়ে অজস্র জননেত্রী অমুক তমুক, শি ইজ অ্যাকচুয়ালি নাথিং, এটাই হলো মূল কথা। এবং হলো গিয়ে সে ক্ষমতায় ছিল মূলত 2টো জিনিসের জোরে। একটা হলো যে নারী ভোট। সে যেহেতু নারী, তাকে দেখে বাংলার নারী অনুপ্রাণিত হয়ে এক তো বেলেল্লা হয়েছে এবং তাকে ভোট দিয়েছে। সে ভালো কাজ করুক আর না করুক সেটা না দেখেই। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি, সেটা হলো বিজেপির যে ভয়, মুসলিমদের ভোট সাধারণত মমতা ব্যানার্জির পেছনে কনসলিডেট করছিল। সুতরাং একটা নারী ভোট আর একটা মুসলিম ভোট, এই দুটোর জোরে মূলত বেরোতো প্রতিবার। তো সেটা বুঝতে পেরে অমিত শাহ আর বিজেপি এসব হুমায়ুন, তারপর হলো গিয়ে নৌশাদ, এদেরকে নামিয়ে দিয়েছে প্রচুর কোটি কোটি টাকা পয়সা দিয়ে। একদিকে টাকা পয়সাও পাচ্ছি, আবার মুসলিম ভোটও ভেঙেছি। এই কাজটা এরকম মন দিয়ে করেছে, এর ফলও পেয়েছে। মুসলমান সমাজও সেই ফাঁদে পা দিয়েছে বহু জায়গায়, সব জায়গায় দেয়নি, বহু জায়গায় দিয়েছে। ফলে তারা ফল পেয়েছে। হুমায়ুন তো এর পরেও আমি দেখলাম ভিডিও বেরোনোর পরেও সে জিতেছে। তো এর থেকে বোঝা যায় যে এরা পেয়েছে, এদের তার মানে বিজেপি এদেরকে দিয়ে মুসলিম ভোট ভাগ করতে সফল। আচ্ছা, নারী ভোটের বিষয়টা আমার ধারণা ছিল যে নারী ভোট যে নারীকে ছেড়ে যাবে না, কিন্তু এবার দেখা গেল গেছে, অথবা হয়তো ততটাও যায়নি, হয়তো ইভিএম এর কারচুপি করেছে, আই ডোন্ট নো, কিন্তু এটা হয়েছে। এছাড়া গ্রাম বাংলার যে হিন্দু পুরুষ, এরা চিরকালই খুব ডিসাইসিভলি অ্যান্টি টিএমসি থেকেছে এবং তার অজস্র কারণ আছে। এরা কেন অ্যান্টি টিএমসি এত পরিমাণে? এক তো হলো ওইসব ওই হলো যে লক্ষ্মীর ভাণ্ডার ঠান্ডার দিয়ে নানা ধরনের যে মেয়েদেরকে নানাভাবে ওই আন্দোলনে টেনে, রাজনীতিতে টেনে বহু সংসারকে যে ধ্বংস করে দিয়েছে টিএমসি এবং মমতা ব্যানার্জি পলিটিক্স। দ্বিতীয় হলো যে গ্রাম বাংলা চোখের সামনে দেখেছে যে মুসলিমদের সংখ্যা বাড়ছে, অর্থাৎ যে গ্রাম বাংলায় মুসলিমদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। ফলে বহু জায়গায় মানে তারা কিনা গ্রাম বাংলার হিন্দু, ওরা মূলত অ্যাপ্রিহেন্সিভ হয়েছে। পৃথিবীর সব জায়গাতেই এটা হয়। যেহেতু মুসলিমদের জনসংখ্যা 1951 সালে ছিল 18%, সেখান থেকে আজ যে বেড়ে প্রায় 35% হয়ে গেছে। তো ন্যাচারালি এক ধরনের থ্রেট ফিল করে তারা বিজেপি হয়েছে বহু জায়গায়।
এছাড়া আদিবাসী দলিতদের যা চরিত্র অ্যাজ এ হোল, তাতে এটা ঘটনাই যে এরা সবসময় যে ক্ষমতার সঙ্গে থাকে, ক্ষমতার সঙ্গে থেকে দুর্বল সংখ্যালঘুকে মারার যে সুবিধাটা এরা নিতে চেয়েছে, খুব ভালো। এটা এদের তো চিরকালের চরিত্র। তো সুতরাং সেই জায়গা থেকে এটা আনএক্সপেক্টেড কিছু না, এটা হচ্ছিল। শহরাঞ্চলে আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলের শহরাঞ্চলে হিন্দি সংখ্যা বাড়াতে একটা বাঙালিবাদিতাও তৈরি হয়েছিল বাঙালিদের মধ্যে, এবং অ্যাজ এ হোল শহরের মানুষের যে কথাবার্তা চলন বলনে বোঝা যেত যে এদের মধ্যে বিজেপির এবং হিন্দুত্ববাদের খুব একটা নেই। কিন্তু তবু আমরা দেখলাম 11টা কলকাতা সিটের মধ্যে 5টা জিতছে। তাহলে কি অবাঙালি প্রচুর যে ভোটার বেড়েছে সেটা দেখতে হবে, সেটা সত্যি বেড়েছে কিনা। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, যেটা এখান থেকে বোঝা যায়, সেটা হলো বাংলাবাদী আন্দোলন যারা করেছে, যেমন গর্গ চ্যাটার্জি, কৌশিক মাইতি, সিদ্ধব্রত দাস, এরা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি অ্যাজ এ হোল। যে ওয়েস্ট বেঙ্গলে তাদের কোনো ইম্প্যাক্ট পড়েনি। তাদের আন্দোলন অত্যন্ত বোকা, তাদের আন্দোলন শুধুমাত্র নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট বলে মনে হয়। আন্দোলনের মধ্যে কোনো স্যাক্রিফাইস নেই, মানে তারা কোনো স্যাক্রিফাইস করতে রাজি আছে এমন কোনো জিনিসই তারা শো করতে পারেনি। তারা শুধুমাত্র আন্দোলনের নামে নিজের মুখটা দেখায়, আমরা কত গ্রেট সেটা ভাবাবার চেষ্টা করে। এছাড়াও তাদের পলিটিক্সটাই ভুল। তারা বুঝতেই পারেনি যে বাঙালি কি নাকি, কি তার ইতিহাস, কোথা থেকে এসছে, 46-এ কেন ভেঙেছিল, কারা ভেঙেছিল, এখন কি অবস্থা, আমি কি স্ট্র্যাটেজি নেব, তাদের কোনো আইডিয়া নেই। তারা শুধুমাত্র নিজের যে মুখ দেখাতে নেমে গেছে, একটা করে ফ্যান ক্লাব করেছে, আর সে ফ্যান ক্লাবের যারা লোক তারা এদের কন্টিনিউয়াস বাহবা দিয়েছে। এরা মূলত ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে মুখ দেখিয়েছে, এই হয়েছে, কোনো রাজনীতি হয়নি। অর্থাৎ কিনা শহরের বাঙালি হিন্দুদের মধ্যে যে একটা অ্যান্টি হিন্দি ফিলিং আছে, সেটাকে এরা যে নারিশ করতে পারেনি, এটা এদের ট্রিমেন্ডাস ব্যর্থতা। তো যাই হোক, এবারে মূল বিষয়টায় আসি। সেটা হলো ঘটনাটা কি ঘটলো। আমরা তো উচ্চবর্ণ ওপার বাংলা থেকে আসা লোক, একদম প্রথমের দিকে আসা, প্রায় হলো যে 42 সালে আমরা চলে আসি, যখন জমিদারি হলো গিয়ে যে চলে যায়। 1935 সালে ইন্ডিয়া অ্যাক্টে আপনারা জানেন যে হলো গিয়ে ফজলুল হক প্রথম আর কি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হয়, এবং এরপর যখন খাজা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী হয়, তখন নিম্নবর্ণদের নেতা যোগেন মণ্ডল এবং মুসলিমদের নেতা খাজা নাজিমুদ্দিন মিলিয়ে জমিদারি উচ্ছেদ করে, এবং এর ফলে পূর্ববঙ্গের অধিকাংশ যারা মানুষ, মানে অধিকাংশ যে জমিদার, তারা যেহেতু উচ্চবর্ণ হিন্দু ছিল, এরা বিশাল বড় ফাঁপড়ে পড়ে, এবং তারা আস্তে আস্তে করে কলকাতায় শিফট হতে শুরু করে। কারণ তাদের যে ইয়ে ছিল, তাদের সম্মান সব ওইটা চলে যায়। এরাই মূলত সব হারিয়ে যখন আস্তে আস্তে 40-এর দশকে কলকাতায় আসে, তখন এরা সরকারি চাকরির প্রতি মোটিভেটেড হয়। তারা পড়াশোনা বেশি করত, ফলে ইনফ্যাক্ট আইসিএস তখন যে হতো তার 70% ওপার বাংলা থেকে আসতো। আইসিএস সেই সময় ইংরেজ আমলে 1920-র দশক, 30 দশক, 40-এর দশক। তো এরা সরকারি চাকরির পরীক্ষা ভালো দিত। তো আস্তে আস্তে তারা একদিকে সরকারি চাকরিগুলো তারা নিয়েছে, তাদের খুব একটা পুঁজি টুজি ছিল না, এবং তাদের পারসেপশনে সোভিয়েত ইউনিয়নের যে সরকারি চাকরি মার্কা সমাজতন্ত্র, সেটার প্রতি তারা খুব আকৃষ্ট ছিল। তখন গোটা দুনিয়াই ছিল, তারা কমে, এবং তারা অনেকেই যেহেতু দরিদ্র হয়ে গেছিল, আবার বুদ্ধিশুদ্ধিও ছিল, তারা দরিদ্র মানুষকে নিয়ে কমিউনিস্ট মুভমেন্ট করেছিল। কিন্তু এবং এদের সঙ্গে যেহেতু এখানকার যারা উচ্চবর্ণ, যারা কিনা ঘটি উচ্চবর্ণ, তাদের যে বৈবাহিক রিলেশন হতো,
তো ন্যাচারালি এরাও এদের যে মানে এরা যেভাবে চিন্তা করতো ওর দ্বারা ইনফ্লুয়েন্সড হতো, এবং আস্তে আস্তে এদের থ্রু দিয়ে যেহেতু মানে উচ্চবর্ণরা কালচারালি ডমিনেট করে, আস্তে আস্তে যারা কিনা মধ্যবর্ণ এবং কিনা যে নিম্নবর্ণদের মধ্যে যারা কিনা মেরিটোরিয়াস, মেধাবী, ওরাও আস্তে আস্তে এদের কালচারে উদ্বুদ্ধ হলো। তো কমিউনিস্ট আন্দোলন গড়ে উঠলো, কমিউনিস্টরা পাওয়ারে এলো, অপারেশন বর্গা ঠর্গা হলো। যদিও অপারেশন বর্গাটা কখনোই যে ভূমি সংস্কার নয়, অপারেশন বর্গাটা আসলে ভূমি সংস্কারের আন্দোলন যাতে বন্ধ হয়ে যায় সেটার ব্যবস্থা করা। সেসব আমি পরে একদিন অন্যদিন এক্সপ্লেন করব। তো যাই হোক, অপারেশন বর্গায় অবশ্যই গ্রাম বাংলার মানুষের উন্নতি হয়েছে। এককালে যখন কিনা বন্যা হতো, এই 1977-এ সিপিএম যখন আসেনি, বামফ্রন্ট আসার আগে, তখন গ্রাম বাংলা থেকে ঢেলে মানুষ শহরে চলে আসতো, একদম হলো গিয়ে যে ভুকা নাঙ্গা অবস্থায়। সেটা আসা বন্ধ করেছে বামফ্রন্ট অপারেশন বর্গা করে। সেই জন্যই তারা 34 বছর থেকে যায়, আর কিছু না। তো যাই হোক, এবার এদের যে সন্তান সন্ততিটা হলো, তারা 80-র দশকে একটা লোক কম বাচ্চা কাচ্চা দিল। আগে যেখানে আমাদের ঠাকুমা দিদিমাদের যেখানে 10টা-15টা বাচ্চা হতো, সে জায়গায় আমাদের মা মাসিদের 1-2 বাচ্চা হওয়া শুরু হলো। তারপর ইন্দিরা গান্ধী ব্যাংক ন্যাশনালাইজেশনের পরে র্যাম্প্যান্ট সরকারি চাকরি চলে এলো, কেন্দ্রীয় হলো যে ব্যাংকের চাকরি। তারপর বামফ্রন্ট সরকারও এসে নানা ধরনের রাজ্য সরকারি চাকরি আধিক্য দেখা দিল। তো এবার এরা আস্তে আস্তে ভালো মতো ফুলে ফেপে উঠতে শুরু করলো, অর্থাৎ এদের বাচ্চা কাচ্চাও কমে গেছে, আবার সরকারি চাকরিও বেশি পাচ্ছে। ফলে এবার এদের অবস্থাটা আগের থেকে ভালো হয়ে গেল, এবং এরা আস্তে আস্তে যে গরিবের প্রতি তাদের যে সিম্প্যাথিটা ছিল, যাকে কেন্দ্র করে তারা আন্দোলনটা করছিল, কমিউনিস্ট আন্দোলনটা, সেটা থেকে তারা চ্যুত হতে শুরু করলো। এবং যে 90-এর দশকে যে হলো যে টিভির যে প্রভাব, সেই টিভির প্রভাবে আস্তে আস্তে হিন্দি সাংস্কৃতিক আগ্রাসন এদের ভেতরটা পুরো ফোকলা করে দিল। অন্যদিকে বাংলার যারা এখানকার যারা কিনা পুঁজিপতি ছিল, যারা কিনা ঘটি পুঁজিপতি ছিল, যারা বাংলা ভাগ করতে খুব উদ্যত হয়েছিল, এদের কাছ থেকে মারওয়াড়িরা আস্তে আস্তে সমস্ত ব্যবসা কেড়ে নিল। এরা সর্বশান্ত হয়ে গেল, হয়তো বিদেশে পালিয়ে গেল, শেষ হয়ে গেল। ফলে দেখা গেল একটা অবস্থাটা কি হলো, যে বাঙালি মধ্যবিত্ত একটা শ্রেণী তৈরি হলো, যে শ্রেণীটা চাকরি বাকরি করে খায়, 1-2 বাচ্চা, বেশ মস্ত আছে, নিজেকে যে গরিবের থেকে আলাদা মনে করে, এবং হিন্দি সিনেমা দেখে দেখে গুজরাটি মারওয়াড়ি চাটা একটা মনন তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এই ফলটাই 2000-এর পর থেকে আমরা দেখলাম যে বুদ্ধদেব পাওয়ারে আসার পর থেকে ফলে গেল। এই ক্লাসটাই, এই মধ্যবিত্ত শ্রেণীটাই ঠিক করলো যে আমরা অনেক চাকরি করব, আমরা অনেক চাকর হব। কিভাবে চাকর হব? আমরা গুজরাটি মারওয়াড়িদের দিয়ে আমরা বাংলার কৃষকদের উচ্ছেদ করে জমিটা দখল করিয়ে দেব। তো গুজরাটি মারওয়াড়িরা সেখানে হয়তো ব্যবসা করবে, এবং আমরা সেখানে চাকর বাকর হয়ে ঢুকে পড়ব। ওরাও একটু উঁচু টুচু চাকর হবে আর কি, কর্পোরেট চাকর মাকড় হবে। তো এই করে জ্যোতি বসুর আমল থেকেই হচ্ছিল, কিন্তু জ্যোতি বসু অ্যালার্ট ছিল, কারণ সে তো আগের জেনারেশনের, সে জানতো আমি যদি বেশি এসব করতে যাই আমি তাহলে ঝাড় খেয়ে যাব। কারণ যে গরিবের প্রতি সিম্প্যাথি আমার আসল যে রাজনৈতিক করার আসল যে ভিত্তি। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য এই আমলের একটা যে নতুন জেনারেশন, সে পুরো যে মেতে গেল কৃষক উচ্ছেদ করবো, উন্নয়ন। তখন কৃষক উচ্ছেদের গল্প ছিল উন্নয়ন, বিশ্বায়ন, কাকে বলে ভালো করে গুছিয়ে বলতেও পারতো না, শিল্পায়ন। ঠিক আছে, এই যে তখন আনন্দবাজার পত্রিকাকে যদি ভালো করে জিজ্ঞাসা করে এই যে বিশ্বায়ন বিশ্বায়ন করতেন, এর মানে কি, বুঝিয়ে বলতে পারবেন না। বিশ্বায়ন মানে কি সেটা আপনি যদি চীনে যান, চীনের ইউনিভার্সিটিতে আমি খুব ভালো মতো জেনেছি, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, জেএনইউতে কেউ ভালো করে বোঝাতে পারেনি কথাটা। আমি যে বেইজিং ইউনিভার্সিটিতে যখন আমি পড়তে যাই তখন আমি জানতে পারছি। যাকে তো এর নামে এরা কৃষক উচ্ছেদ করতে চাইল। তখন যেটা হলো, আমাদের মতো এই জেনারেশনেরই কিছু খুব মুষ্টিমেয় কিছু ছেলে, যারা ওই আগের জেনারেশনের যে গরিবদের সিম্প্যাথির জায়গাটা থেকে পড়াশোনা করে যারা প্রকৃত কমিউনিস্ট হয়েছে, ওরা এই জায়গাটাতে বেঁকে বসলো, তারা কৃষকদের সাথে গেল, এবং সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন হলো। এবং অবশ্যই মমতা ব্যানার্জির গুরুত্বপূর্ণ রোলও আছে
এখানে কিষেনজিরও গুরুত্বপূর্ণ রোল আছে, বিশাল রোল আছে, সব মিলিয়ে প্রত্যেকটা মানুষের রোল আছে, আমারও রোল আছে। আমরা সেই বিশাল যে মধ্যবিত্তের যে ঢ্যামনামি ছিল সিপিএম পার্টি, তাকে আমরা হারিয়ে দিলাম। মমতা ব্যানার্জি এলো। মমতা ব্যানার্জি এসে আমরা দেখতে পেলাম যে সে মূলত দুটো কাজ করে বেড়াচ্ছে। একটা হলো যে নারী ভোট কনসলিডেশনের কাজ, আরেকটা হলো গিয়ে যে মুসলিম ভোট কনসলিডেশনের কাজ। এই দুটো কাজ সে করছে। তখনই সে হলো গিয়ে যে হজ হাউস বানাচ্ছে। আচ্ছা, ইতিমধ্যে মমতা ব্যানার্জিকে হঠাৎ 2016 সালে আনন্দবাজার পত্রিকা, সিপিএম আর কংগ্রেস এক হয়ে একটা প্রচেষ্টা চালালো। ওটা ছিল বাঙালি মধ্যবিত্তর আরেকটা প্রচেষ্টা। এদিকে মজা হয়েছে, 2008-এর ক্রাইসিসের পর ওই যে সমগ্র যে বিশ্বজুড়ে যে মন্দা হলো, এরপরে ন্যাচারালি যে গ্লোবালাইজেশন সিস্টেমটা অনেকটা উইক হয়ে গেল। আন্তর্জাতিকভাবে যে পুঁজির চলাচল অনেক কমে গেল। আপনি যদি ইন্ডেক্স দেখেন, আপনি দেখতে পাবেন বিশ্বজুড়ে আন্তর্জাতিক পুঁজির চলাচল এখনো 2026 ও 2007-এর লেভেলে পৌঁছয়নি। সো আন্তর্জাতিক পুঁজির চলাচল অনেক কমে গেল। তো স্বাভাবিকভাবে বিশ্বায়নের যে ফোর্সটা উইক হতে শুরু করেছে। কিন্তু 2016 পর্যন্ত কিন্তু বাঙালি মধ্যবিত্ত এতটাই মানে কম পড়াশোনা করে, এতটাই নির্বোধ, এতটাই অশিক্ষিত যে বাঙালি মধ্যবিত্ত বুঝতে পারেনি যে ফোর্সটা উইক হয়ে গেছে। এবং সে ওই 2016 সালে ওই আনন্দবাজারের কথায়, অভিক সরকারের কথায়, তোমার হলো গিয়ে যে কংগ্রেস আর সিপিএম এক হয় শিল্প চাই বলে আবার যে লাফিয়ে পড়লে এবং সে হারলো। তারপর তো 2016 সালে ট্রাম্প এলো, তারপর যে ইউকেতে ব্রেক্সিট হলো, ট্রাম্প এসে ট্রেড ওয়ার শুরু করলো। সুতরাং অ্যান্টি বাজার অর্থনীতি, অ্যান্টি গ্লোবালাইজেশন বিশ্বজুড়ে ট্রেন্ডটা আস্তে আস্তে ধরা পড়তে শুরু করলো। এই সময় বাঙালি মধ্যবিত্ত ঠিক করলো যে ঠিক আছে, তাহলে নতুন স্ট্র্যাটেজি নেব। তখন বাঙালি মধ্যবিত্ত এবং এই গুজরাটি মারোয়ারি পুঁজি ঐক্যবদ্ধ হয়ে ঠিক করলো যে আমরা আর আগের মতো উন্নয়ন আর শিল্পায়নের বিশ্বায়নের গল্প বলতে পারছি না, শেষ হয়ে গেছে। ওই গল্প আন্তর্জাতিক মার্কেটার খাচ্ছে, আন্তর্জাতিক মার্কেটের সঙ্গে সেটা জুৎসই নয়। তাহলে আমরা এবার হলো গিয়ে যে সাম্প্রদায়িকতার গল্প নিয়ে আসবো। সাম্প্রদায়িকতার গল্প যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে বাঙালি কৃষি সমাজের মধ্যে আমরা হিন্দু মুসলমানের যে বিভাজন করে ফেলতে পারবো। তখন আমরা হলো গিয়ে যে মুসলিম উচ্ছেদের নাম করে আসলে আমরা কৃষি সমাজ উচ্ছেদ করা শুরু করব। এইটা করে আমরা দেখলাম যে ইতিমধ্যে আরও একটা জিনিস হলো যে 2014 পর থেকে প্রচুর ওপার বাংলা থেকে হিন্দুরা এখানে আসে। তাদের স্বপ্ন ছিল যে নাকি ভারত হিন্দু রাষ্ট্র হবে। তো ভালো, ভারত হিন্দু রাষ্ট্র হবে এই স্বপ্নে বিভোর হয়ে এরা অনেকে এলো। এবং এরা কেউ না সিঙ্গুর নন্দীগ্রাম জানে, না অপারেশন বর্গা জানে, না মানে অর্থাৎ যে পশ্চিমবঙ্গের আন্দোলন কিছু জানে না। তারা জাস্ট একদম মানে হিন্দুত্ববাদী হয়ে তারা এখানে চলে এসছে এবং এখানে যে মোদি রাজ কায়েম করতে হবে ভেবে তারা বিজেপিরও চলে এসছে। তো সুতরাং দুটো জিনিস, একটা এখানকার বাঙালি মধ্যবিত্তরাই এবং গুজরাটি মারোয়ারি পুঁজির সঙ্গে অ্যালাইড হয়ে বাঙালি কৃষি সমাজকে ভাঙতে হিন্দুত্ববাদে গেল, এবং ওপার বাংলা থেকে আসা যে নতুন যে হলো গিয়ে যে যাদের অধিকাংশই কিনা হলো উচ্চবর্ণ নয়, এই অংশটা এদের সাথে হাত মিলিয়ে নিল। এবং আমরা দেখলাম 2019-এ বিজেপি হেভি একটা ফল করেছে। যদি অনেকেই মনে করে এবং আমিও মনে করি সেখানেও ইভিএম এর কারচুপি ছিল। 2019 সালে বিজেপি জিতেছে ইভিএম এ কারচুপি করে, এবং বহু তৃণমূল কংগ্রেসের কর্মী এটা বিশ্বাস করে, কারণ তারা তো ভোট করায়, তারা জানে উল্টোপাল্টামি হয়েছে। তো যাকে 2019 সালের উল্টোপাল্টামিটা দেখে একটা শিক্ষা নিয়েছিল এবং সেই শিক্ষা নিয়ে তার অনেকগুলো কাজ করেছিল। তার মধ্যে একটা হলো, আমি যেহেতু যে গেস্ট লেকচারার আন্দোলনের নেতা ছিলাম, অর্থাৎ কিনা যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গেস্ট লেকচারদের পার্মানেন্ট করার আন্দোলনের নেতা, আমি টাকা পয়সা তুলে যে কেসও করি, আমার যাতে কোনোদিন সরকারি চাকরি আমাকে করতে না দেওয়া হয়, তার জন্য আমার নামে সিপিএম এবং হলো গিয়ে যে তৃণমূলের একে হলো গিয়ে যে উল্টো পাল্টা আর কি যে কেস করারও চেষ্টা করা হয়। কিন্তু
যাই হোক, যে সেগুলো সফল হয়নি, আমি পরে সরকারি চাকরিও করেছি। তো যাই হোক, কিন্তু ওই ওই যে আমি যে গেস্ট লেকচার আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনটা সাফল্য ওর পরে হয়েছিল। 2019-এ হারের পরেই মমতা ব্যানার্জি ডিক্লেয়ার করে যে সে সকল গেস্ট লেকচারারকে পার্মানেন্ট করে দেবে, এবং বেশ ভালো অ্যামাউন্ট অফ টাকা পয়সা দিয়ে দেয় সেই সময়। আমার আন্দোলনটা সাকসেস, মানে আমার যে নেতৃত্বে। তো 2019-এর পরে এগুলো করা শুরু করে, আস্তে আস্তে আরও বেশি ওই নানা ধরনের সোশ্যাল যে ইয়েগুলো দেওয়া শুরু করে, সোশ্যাল স্কিমগুলো দেওয়া, এবং এতে একটা ফল হয় 2021 সালে সে নাকি জিতে যায়। তবে আমার ধারণা 2021 সালের মূল কারণটা হলো 2019-এ তারা যেভাবে কারচুপিটা করেছিল বিজেপি, 2021-এ সেভাবে করতে পারেনি। সেখানে তৃণমূলের সংগঠন আটকে দিতে পেরেছিল ওদের কারচুপিটাকে, এবং তৃণমূল ওভার কনফিডেন্ট হয়ে যায়, হ্যাঁ আমরা বারবারই বিজেপির কারচুপি আটকে দিতে পারবো। তো এই ওভার কনফিডেন্সটাই শেষ অবধি তৃণমূলকে ডোবালো। কারণ আমরা আমাল বাংলার পক্ষ থেকে অনেকবারই বলেছি, আইপ্যাককে বলেছি, তৃণমূলকে বলেছি যে ইলেকশনে পার্টিসিপেট না করতে। বেগম খালেদা জিয়া ইলেকশনে পার্টিসিপেট না করে হাসিনার বারবার জয় পাওয়াটাকে রীতিমতো যে বৈধহীন করে দিয়েছিল, অর্থাৎ বৈধতা না থাকা অবস্থায় তাদের করে দিয়েছিল। ফলে বিজেপি জিতলেও সেক্ষেত্রে বৈধতা পেত না যদি ইলেকশনে পার্টিসিপেট মমতা ব্যানার্জি না করতো। কিন্তু ওনার ওভার কনফিডেন্স, আর ওই যে সবাই জননেত্রী উমুক তুমুক গল্প টল্প দেয় না, ওটা উনি খেতেন বসে বসে। আরে ভাই, তুমি অত বড় নও, কিষেনজি না থাকলে নন্দীগ্রামের আন্দোলন তুমি সফল হতে না। সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুর মতো তখন যে বাঙালি বড় বড় কিছু বিজনেসম্যান উঠেছিল গ্লোবালাইজেশনকে ইউজ করে, ওদের যদি পয়সা তোমার পেছনে না থাকতো তুমি কিছু করতে পারতে না। কিন্তু তারপর একে একে কিষেনজি টপকে গেছে, সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু শেষ হয়ে গেছে, ওনার কোনো হেলদোলই নেই। উনি ভাবছেন উনি একাই করেছেন সব, উনি তো একা করেননি সব, তাই না? আমরা তো জানি। তো যাই হোক, জননেত্রী থননেত্রী খেয়ে উনি গ্যাস ঠ্যাস খেয়েছেন বোধহয়, খেয়ে এসব করতে গেলে। আর এছাড়া এইসব পার্টিগুলোর সমস্যা হলো, এই পার্টিগুলোতে যারা পার্টিগুলো করে এরা তো সব কেন করে, যে ধান্দাবাজির জন্য করে। তো ইলেকশানে জিতবে তবে না ধান্দাবাজিটা হবে, ইলেকশানে যদি পার্টিসিপেট না করে তাহলে ধান্দাবাজি হবে না। ধান্দাবাজি না হলে আর আমি পার্টিটা করবো কেন? তো এই জন্য হয়তো আরেকটা কারণ যে ইলেকশানে পার্টিসিপেটটা করলো এবং হারলো। তো যাই হোক, উন্নয়ন আর বিশ্বায়নের নামে কৃষক উচ্ছেদ হচ্ছিল একটা সময়, হলো গিয়ে যে বুদ্ধবাবুর আমলে একটুখানি যে লুকিয়ে লুকিয়ে হয়েছিল জ্যোতি বসুর আমলে। জ্যোতি বসু আর কি যে লুকিয়ে লুকিয়ে করতো, কারণ ও জানতো আমি বেশি করলে আমি হেরে যাবো, ওই বোধটুকু ছিল। বুদ্ধবাবু এত বড় গান্ডু ছিল যে ওই বোধটুকুও ছিল না। তো এখন হলো বাঙালি মধ্যবিত্ত, এখন বাঙালি কৃষক উচ্ছেদ করার যে পদ্ধতিটা নিয়েছে, বাঙালি মধ্যবিত্ত এবং গুজরাটি মারোয়ারি পুঁজি এবং কিনা অন্য জায়গা থেকে আসা মাইগ্রেন্ট যে বিহারিরা, তারা যে পদ্ধতিটা নিয়েছে এবার, সেটা হলো গিয়ে যে মুসলমান উচ্ছেদের নাম করে, মুসলমানদের বাংলাদেশি বলবো, রোহিঙ্গা বলবো, এবং মুসলমান উচ্ছেদের নাম করে আমরা কৃষক উচ্ছেদ শুরু করব। যেমন আদিবাসী অঞ্চলে মাওবাদী নাম করে আদিবাসী উচ্ছেদ করা। অ্যাকচুয়ালি এটা বুঝতে হবে যে এই যে ভার্সানটা উচ্ছেদ করা, এটা বুঝতে হবে। যেমন ধরুন, আপনি যদি ভাবেন যে আমি একটা ব্যবসা করব, ধরা যাক একজন কিনা একটা মিডল ক্লাস ছেলে, সে কত টাকা এক্সপেক্ট করে যে চাকরির, ধরা যাক সে 50,000-এর একটা চাকরি যদি পায়, কি 30,000-এর একটা চাকরি পায়, তাহলে সে ভাবে যে আমি এবার একটা মেয়েকে বিয়ে করব, কি আমার প্রেমিকা হলে প্রেমিকা হবে বা এই সেই। তার মানে বাঙালি সমাজ ঠিকই করে দিয়েছে, আগে চাকরি করবে, তারপরে ওমাকে একটা মেয়ে দেওয়া হবে। এবার ধরা যাক ছেলেটি যদি ঠিক করে আমি চাকরি করব না, বিজনেস করব, তাহলে এই 50,000 টাকা কিন্তু হবে না। একটা সরকারি চাকরি সে নিজেই একটা মার্ক, সে কত টাকা কামায় সেটা সেকেন্ডারি, কিন্তু সরকারি চাকরি নয়, কখনো টাকা আসে কখনো নেই, তাহলে তো মাসে আরেকটু বেশি কামাতে হবে। ধরা যাক 80,000 টাকা তোমায় কামাতে হবে। 80,000 টাকা প্রতি মাসে কামাতে গেলে তোমায় কত টাকা মিনিমাম ইনভেস্ট করতে হবে? আমি আপনাকে বলে দিচ্ছি, মিনিমাম 2.5 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। মিনিমাম বললাম, 5 থেকে 10 কোটিও হতে পারে।
তো 2.5 কোটি টাকা কি আপনার আছে? অ্যান্সার হলো মধ্যবিত্তদের ইন জেনারেল 2.5 কোটি টাকা থাকে না। তাহলে সে বিজনেসটা করবে কিভাবে? আচ্ছা, সে যদি 2.5 কোটি বারবার ব্যবহার করে করে 80,000 রোজগার করে, একটা তো সময় আসবে যখন সে কিনা মানে আউট কম্পিট হয়ে যেতে পারে বড় পুঁজির দ্বারা, তাহলে তার পুঁজিটাকে আরো বড় করতে হবে। তো অনেক বড় পুঁজি কি জীবনে 80,000 বা 1 লাখ বা 2 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করেও হতে পারে? অ্যান্সার হলো হতে পারে না। তার মানে সেটা আপনাকে কোনো তথা অন্য কোনো ফর্মে ওটাকে নিতে হবে। অর্থাৎ কিনা এই জন্যে বলা হয় যে স্পিড ক্যাপিটাল কামস ফ্রম ইললিগাল পাথওয়েজ, অর্থাৎ কিনা যেটা বাজার বহির্ভূত নয়, অর্থাৎ টিপিক্যাল ট্রানজ্যাকশনারি নয়, যেটা কিনা ছিনিয়ে নেওয়া পদ্ধতিতে তোমাকে তোমার যে সিড ক্যাপিটালটা তৈরি করতে হবে। এরকম একটা জাতিকেও যখন সিড ক্যাপিটাল বানাতে হয় তখন ছিনিয়ে নিতে হয়, ছিনিয়ে নিয়ে সেটা তৈরি করতে হয়। এই ছিনিয়ে নেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় প্রিমিটিভ অ্যাকুমুলেশন অথবা আদি পুঁজির সঞ্চয়। এটা 4 ভাবে করা যেতে পারে। একটা হলো যদি একটা দেশ অন্য দেশকে হলো গিয়ে যে লুটে নেয়, যেমন কিনা কলোনিয়ালিজম, ধরা যাক ইংরেজরা একসময় ইন্ডিয়াকে লুটে নিয়েছে। এককালে বহু দেশ মানে ইউরোপের অধিকাংশ দেশ এই কলোনিয়ালিজম মারফত তাদের প্রিমিটিভ অ্যাকুমুলেশনটা এসছে। আচ্ছা, আরেকটা হতে পারে যদি হলো একটা দেশের মধ্যেই একটা শক্তিশালী জাতি আর একটা অপেক্ষাকৃত তোমার যে দুর্বল জাতিকে উচ্ছেদ করে দেয়। যেমন আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের উচ্ছেদ করে শ্বেতাঙ্গরা আজকের আমেরিকা তৈরি করেছে। র্যাম্প্যান্ট কিলিং, মানে যে শ্বেতাঙ্গ আজ রেড ইন্ডিয়ানদের সংখ্যা হয়তো 10 লাখ, কিন্তু এককালে সেটা ছিল 5 কোটি, মানে 1820 শ্বেতাঙ্গরা তাদের হত্যা করে 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 আজকের আমেরিকাটা তৈরি করেছে। আগের আমেরিকাটা কিন্তু আজকের আমেরিকার যে ইস্ট কোস্ট, যেটা ইস্ট কোস্টেই সীমাবদ্ধ ছিল, টোটাল ওয়েস্ট কোস্ট অব্দি ছিল না। মানুষকে রেড ইন্ডিয়ানদের মেরে মেরে শ্বেতাঙ্গরা এটা বানিয়েছে। এবং ইসরায়েলের মধ্যে আমরা সেই স্বপ্নটা দেখতে পাই। আমরা এই স্বপ্নটা হিটলার যখন মানে হলো ইস্ট ইউরোপ দখল করা শুরু করেছিল, সে বলেছিল যে স্লাভ, ইহুদি এসব জাতগুলোকে শেষ করে দিয়ে সেখানে জার্মান জাতি দিয়ে ভরাতে হবে। এই স্বপ্নের পেছনেও ছিল আমেরিকার সেই যে রেড ইন্ডিয়ান হত্যার স্বপ্ন। এবং এটা আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্টও সেই স্বপ্ন দেখে, মানে ইন্ডিয়া গভর্নমেন্ট বলবো না, আসলে হলো গিয়ে ইন্ডিয়ার যে শাসক শ্রেণী, গুজরাটি, মারওয়াড়ি পুঁজি এবং যে হিন্দিভাষী যে পলিটিক্যাল ক্লাস, এরাও কিন্তু এই স্বপ্নটাই দেখে যে আমরা অন্যদের উচ্ছেদ করে আমরা আমাদের জিনিসটা কায়েম করব, হিন্দি, হিন্দুস্তান। এবং তারা উচ্ছেদ করার জন্য সবচেয়ে ভালনারেবল যাদেরকে পেয়েছে তাদের মধ্যে অন্যতম হলো আদিবাসীরা, এবং আরেকটা হলো তোমার যে বাঙালিরা। কেন? কারণ বাঙালিদের মধ্যে অলরেডি কিন্তু একটা বিভাজন আছে, বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান। এই বিভাজনের জন্য তারা অলরেডি বিভক্ত হয়েছে একবার, এবং সেই বিভক্তিকে ব্যবহার করে আমরা আবারও একই গেম খেলতে পারি। তো আমরা সেই জন্য আমরা এটা দেখতে পাচ্ছি যে আদিবাসীদের ওপর একটা আমরা দেখেছি যে প্রিমিটিভ অ্যাকুমুলেশন, জোর করে ছিনিয়ে নেওয়া, যেগুলো আরও হবে আগামী দিনে। এবং আমরা বাঙালি মুসলমানদের এগেনস্টেও এটা দেখতে পাচ্ছি। তো বাঙালি মুসলমানরা প্রথম আঘাত, সেকেন্ড আঘাতটা বাঙালি হিন্দুদেরই করবে। যখন বাঙালি মুসলমানরা শেষ হয়ে যাবে তখন ওটা বাঙালি হিন্দুদের করবে। এর আগে বাঙালি হিন্দুদের ওরা আর কি যে ইউজ করবে এটা করতে গিয়ে। তো যাই হোক, এছাড়াও প্রিমিটিভ অ্যাকুমুলেশন আরও দুটোভাবে হতে পারে। সেটা হলো যে কৃষককে যদি জমিদার উচ্ছেদ করে, যেটা ইংল্যান্ডে হয়েছিল, সেটাকে আমরা বলি এনক্লোজার মুভমেন্ট। আরেকটা যেটা হয় সেটা হলো জমিদারকে যদি কৃষক উচ্ছেদ করে, সেটাকে আমরা বলি ভূমি সংস্কার, যেটা কিনা হয়েছে হলো ফ্রান্সে সবার আগে, এবং তারপর হয়েছে রাশিয়া এবং চীনে। চীন সবচেয়ে আদর্শ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কারণ চীনে ভূমি সংস্কার করেই সে আদি পুঁজির সঞ্চয় করে সে ধাপে 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 শিল্পায়নটা করেছে। তো ভূমি সংস্কারটা কেন ভালো? এখানেও তো জমিদারদের উচ্ছেদ হলো, কিন্তু বিষয়টা হলো এখানে বেশি জিনিস হলো যে সিড ক্যাপিটাল হিসেবে কেড়ে নিল, কিন্তু কেড়ে নিল সংখ্যাগুরু মানুষ, অনেক বেশি সংখ্যার কৃষকরা সংখ্যালঘু হলো গিয়ে যে জমিদারদের থেকে। তার মানে ক্ষতি অনেক কম লোকের হলো, এবং
একজন জমিদারের যদি সব জমিদারি কেড়েও নি, তারপরও তার হয়তো অনেক যে স্কিল টিল থাকে করে কমে, সে হয়তো উকিল, সে হয়তো প্রফেসর, এগুলো হতে পারে সে, সুতরাং সে একেবারে শেষ হয়ে যায় না। কিন্তু অন্যদিকে যে লাভবানটা হলো, সেটা গোটা সমাজ কিন্তু লাভবান হলো। সেই জন্য ভূমি সংস্কারটাই সবচেয়ে আদর্শ প্রিমিটিভ অ্যাকুমুলেশন ধরা যায়। তো যাই হোক, আমাদের দেশে তো সব হয়নি। তো আমাদের দেশে অন্য ফর্মের ভূমি সংস্কারগুলো, যার মধ্যে বিশেষ করে রেড ইন্ডিয়ান উচ্ছেদ আমেরিকাতে যে হয়েছে, এটা খুব এদের কাছে আইডিয়াল বলে মনে হয়। এবং এটা করতেই আদিবাসী অঞ্চল এবং বর্তমানে আমাদের এখানে হলো গিয়ে যে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ইস্ট বিহার জুড়ে এখন যে গুজরাটি, মারোয়ারি, হিন্দি, এরা এটা করার চেষ্টা করবে। এবং এদের অ্যালাইড ফোর্স হিসেবে থাকবে হলো বাঙালি হিন্দু মিডল ক্লাস, মানে বাঙালি মধ্যবিত্ত, হিন্দু মুসলমান নির্বিশেষে, এবং বাঙালি হিন্দু কৃষকরাও, তারাও মানে যে নিজেদেরই অজান্তে এটার সঙ্গে পা দিয়ে ফেলেছে। তো এটা করতে গিয়ে তারা অনেক কিছু করবে, তাদের অনেক ডিজাইন আছে এগুলো করার। আমাদের একটা সুবিধা আছে, আন্তর্জাতিকভাবে কিন্তু যে বিশ্ব পুঁজি খুব একটা শক্তিশালী এখন নয়, কারণ আমেরিকার পতন হচ্ছে, চীনের উত্থান হচ্ছে। আমেরিকা তার পতনটা মানতে চাইছে না, চীনের উত্থানটা মানতে চাইছে না, এবং সে নানা জায়গায় যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। যুদ্ধের পরিস্থিতিতে স্বাভাবিকভাবে যে গ্লোবাল ইকোনমি খুব একটা শক্তিশালী জায়গায় থাকে না, ক্যাপিটাল ফ্লোজ, ট্রেড ফ্লোজ এগুলো খুব উইক থাকে। তো সেই উইকনেসটার জন্য যদি পুঁজিরই আকাঙ্ক্ষা কম থাকে, তাহলে পুঁজির যে চলাফেরাই কম থাকে, তাহলে ন্যাচারালি যে জমির আকাঙ্ক্ষাটাও পুঁজির কম আছে আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক বাজারটা কম, আন্তর্জাতিক পুঁজির চলাচল কম, সুতরাং প্রিমিটিভ অ্যাকুমুলেশন করার ঝোঁকটাও কম, প্রিমিটিভ অ্যাকুমুলেশন করার যে ইকোনমিক যে ফ্লোটাও কম। এটা একটা আমাদের সুবিধে এই সময়। দ্বিতীয় হলো, তারা যেটা করতে পারে সেটা হলো তিস্তা জল চুক্তি এই বর্তমান যে বাংলাদেশ সরকারের সাথে করতে পারে। তারা তিস্তা চুক্তি করে যেটা করবে, বাংলাদেশকে হলো কি উত্তরবঙ্গের যে জলটা দিয়ে দেবে, উত্তর অফ পশ্চিমবঙ্গের জল, তার মানে পশ্চিমবঙ্গের উত্তর পার্টের যে জলটা বাংলাদেশকে কিছুটা দিয়ে দেবে। সেটা এই বলে দেবে যে না, আমরা না দিলে চীন ওখানে তিস্তা চুক্তি করে দেবে, মানে ভারতকে বাঁচাতে, ভারতের যে বৈদেশিক নীতিকে রক্ষা করতে পশ্চিমবঙ্গের উত্তর বাংলার মানুষকে স্যাক্রিফাইস করতে হবে, এটাই তারা বলবে। এবং এটা করার পর যখন উত্তরবঙ্গের কৃষি শুকিয়ে যেতে শুরু করবে, তখন সেখানে বিক্ষোভ হবে, তখন এই বিজেপির লোকেরাই তাদেরকে বোঝাবে আসলে এটা কেন হচ্ছে জানো, কারণ কলকাতার মানুষ তোমায় এক্সপ্লয়েট করে, এই বলে তারা উত্তরবঙ্গটাকে ভেঙে দেবে, এবং ভেঙে দিয়ে ওটাকে একটা হলো গিয়ে যে ইউনিয়ন টেরিটরি করে দেবে, কারণ ওখানে মুসলিম বেশি, মুসলিমদের যাতে বারবারন্ত হতে না পারে। এবং হয়তো ওই ঝাড়খণ্ডের 3টে জেলা যে মুসলিম অধ্যুষিত, ওদিকে ইস্ট বিহারের জেলাগুলো মুসলিম অধ্যুষিত, এইদিকে উত্তরবঙ্গ নিয়ে তারা ইউনিয়ন টেরিটরি করবে, মুসলিমদের তারপর যা খুশি তাই করে কাশ্মীরে যেমন করছে ওরকম করবে, সবার সঙ্গে ইউনাইটেড হবে, মানে হলো যে নেপালি, কামতাপুরি, অমুক তমুক সব ইউনাইট, তারপর হয়তো অন্য যে আদিবাসীদের কেলিয়ে উচ্ছেদ করলে, এবার উচ্ছেদ ও আদিবাসীদের এবার মুসলমান অঞ্চলে নিয়ে এসে মুসলমানদের মারার চেষ্টা করাবে। এটাই পুঁজির ইতিহাস, এটাই এরা করবে, এটা উদ্দেশ্য। আবার অন্যদিকে যখন নর্থ বেঙ্গল ভেঙে দেবে, সাউথ বেঙ্গলের শহরগুলো তো হিন্দিভাষীরা নিয়ে নিয়েছে, আরও হিন্দিভাষী ঢোকানো শুরু হবে, এবং আস্তে আস্তে করে বাঙালি হিন্দুদের জায়গায় হিন্দিভাষীদের প্রধান করে দেওয়া হবে। এবং আস্তে আস্তে উচ্ছেদ তো চলবেই বহু জায়গায় টুকটাক। প্রথমে বাঙালি হলো যে মুসলমানদের উচ্ছেদ করবে, সেখানে শিল্প টিল্প হবে, কিছু বাঙালি দালাল ঠালাল কিছু পয়সা করবে, কিন্তু আস্তে আস্তে 5-10 বছর পর দেখবে একটাও বাঙালি আর নেই, সেখানে অবাঙালিতে ভরে গেছে। যেমন কলকাতায় যখন 46-এ দাঙ্গা হয়েছিল, তখন প্রচুর যে মুসলিম উচ্ছেদ করে বহু জায়গায় যে হিন্দুরা গেড়ে বসেছিল, হলো গিয়ে যে বাঙালি হিন্দুরাই, আমরা যারা পূর্ববঙ্গ থেকে আসা মানুষ, ওরাই তখন থাকতে শুরু করে। কিন্তু একটা জেনারেশন পরে কি দেখা গেল, আস্তে আস্তে ওই জায়গাগুলো গুজরাটি, মারোয়ারি, বিহারিরা দখল করে নেয়। এক্ষেত্রেও তাই হবে। তো এটা এদের স্ট্র্যাটেজি। এবং
তিস্তা চুক্তি বাংলাদেশকে দেওয়া এবং বাংলাকে বিভাজন করা, এটা কিন্তু বিজেপির একটা ঘোষিত পলিসি। এটা হলো গুজরাটি, মারওয়াড়ি, পুঁজি এবং হিন্দিভাষীদের একটা ঘোষিত পলিসি। এটা আটকাতে হবে। এখন ওরা ক্ষমতায় আছে, ক্ষমতায় ছিল না, এটা ওদের একটা কিন্তু শক্তির জায়গা ছিল। পশ্চিমবঙ্গের 80% বিজনেস এই গুজরাটি মারওয়াড়িরা দখল করে নিয়েছে। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি চাকরি পুরোটা অবাঙালিরা দখল করে নিয়েছে। শুধু বাকি কি আছে? রাজ্য সরকারি চাকরি আর কিনা যে রাজনীতির ব্যবসা। এবার কিন্তু বিহারি মারওয়াড়িরা রাজনীতির ব্যবসাতেও ঢুকবে এবং এই ধরনের যে রাজ্য সরকারি চাকরিগুলোতেও ঢুকবে, এবং বাংলাদেশের সঙ্গে তারা কিন্তু তিস্তা চুক্তি করতে পারবে। এই তিনটে জায়গায় যদি আমরা হিট করতে পারি, তাহলেই আমরা আবার খেলা ঘুরিয়ে দিতে পারবো। ওরা মানুষকে অনেক ভুল বুঝিয়েছে এবং বাংলার মানুষ ভুল বুঝেও গেছে। বাংলার মানুষকে বলেছে শ্রমিক আন্দোলনে নাকি শিল্প সব ছেড়ে চলে যায়। পৃথিবীতে কোথাও কোনোদিন দেখা গেছে যে শ্রমিক আন্দোলনে শিল্প ছেড়ে চলে গেছে? কিন্তু এই মিথ্যা কথাটা বাঙালি যে মিডল ক্লাস, যে কলোনিয়াল যে ইয়লকে তৈরি হওয়া মিডল ক্লাস, সেটা বিশ্বাস করেছে যে শ্রমিক আন্দোলনে শিল্প চলে গেছে। শ্রমিক আন্দোলনে শিল্প যায়নি। দিল্লি এমন পলিসি বানিয়েছে যেখান থেকে সব শিল্প চলে গেছে, এবং শিল্প গেলেও বাঙালিদের শিল্পগুলো কিভাবে আস্তে আস্তে গুজরাটি মারওয়াড়িরা নিয়ে নিয়েছে, এগুলো সিপিএমও এক্সপ্লেন করেনি, তৃণমূলও এক্সপ্লেন করেনি। এবং গুজরাটি মারওয়াড়ির এজেন্টরা এটা দীর্ঘদিন ধরে মানুষকে বুঝিয়ে গেল, ওয়েস্ট বেঙ্গলের মানুষকে, যে পশ্চিমবাংলার খারাপের জন্য সিপিএম দায়ী, পশ্চিমবাংলার খারাপের জন্য তৃণমূল দায়ী। কিন্তু এবার কিন্তু বিজেপি পাওয়ারে, এবার আর এ দায়ী সে দায়ী বলার জায়গা নেই। তাই যে গেমটা ওপেন হলো, ঠিকই হলো, এটা হওয়ারই ছিল। আমি এর আগে একটা ভিডিও করেও ছিলাম কেন আমি ইলেকশনে ভোট দিইনি, কারণ আমি জানতাম যে ভোট দিয়ে কোনো লাভ নেই। কারণ তৃণমূল যদি জিততো, সে 5-10 বছর পর আস্তে আস্তে এমনি এদেরই হাতে চলে যেত। কারণ বাঙালি হিন্দুদের মূল উইকনেস হলো এদের জনসংখ্যার গ্রোথ খুব কম। সেই জায়গাটা এরা সলভ করছে না। বাঙালি মুসলমানদের জনসংখ্যার গ্রোথ কিছুটা আছে, সেই কিছুটা গ্রোথের কারণগুলো বুঝে সেগুলোকেও তারা প্রোটেকশন করছে না। উল্টে ওগুলোকে যে ধ্বংস করার মতো কাজ করে চলেছে, যেমন হলো অমুক ভান্ডার, অমুক শ্রী, তমুক শ্রী করে। তো সুতরাং এদেরকে তো ক্ষমতায় রেখে কোনো লাভ নেই। আসলে গুজরাটি, মারওয়াড়ি, পুঁজি এবং হিন্দিদের আদর্শ হতো এটাই যে তৃণমূলে মমতা ব্যানার্জির পরের জেনারেশনটা, মমতা ব্যানার্জি, ববি হাকিমদের পরের জেনারেশনটা পাওয়ারে এনে ওদেরকে দিয়েই যদি আবার শিল্পায়নের গল্প টল্প করানো যেত, অথবা ওদের দিয়ে যদি মুসলিম উচ্ছেদ করানো যেত, তাহলে ভালো হতো ওদেরই জন্য। কিন্তু এখন ওদেরকে ক্ষমতায় আসতে হয়েছে সরাসরি। এবার ক্ষমতা এসেছো মানেই আস্তে 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 করে যতটুকুও পপুলারিটি আছে, এমনি তো নেই, এমনি তো জোর করে এসছে, যতটুকু আছে সেগুলো আস্তে আস্তে চলে যাবে। এটাই ক্ষমতার নিয়ম। তাই চিন্তার কিছু নেই। আগামী দিনে আমি তো যাব না, আমি আরো বেশি করেই যে লড়াইতে থাকব। আমরা সিঙ্গুর নন্দীগ্রামে সিপিএমকে যখন হারাতে পেরেছি, দেখুন, যে বন্ধু সেজে, যে অর্থাৎ যে পার্টিটা কিনা যে বিপ্লবী সেজে রিয়াকশনারি, প্রতিক্রিয়াশীল, সে কিন্তু অনেক কঠিন শত্রু কম্পেয়ার টু যে কিনা আমরা জানি প্রতিক্রিয়াশীল এবং প্রতিক্রিয়াশীলই কাজ করবে তাদের থেকে। বিজেপির থেকে সিপিএম অনেক কঠিন শত্রু ছিল। বিজেপি সে তুলনায় অনেক উইক শত্রু। বিজেপির অনেক ইজিলি বিজেপিকে আঘাত করা যাবে, যেটা সিপিএমকে করা যেত না এবং তৃণমূলকে আরোই যেত না। সেই জন্যে মাথা ঠান্ডা করুন। বাঙালি মুসলমানদের বলবো, পশ্চিমবাংলার মুসলমানদের বলবো, আসাম আপনি দেখেছেন, ওখানকার মুখ্যমন্ত্রীর ভাষা শুনছেন,
হিন্দুদের প্রপার্টি নাকি কিনতে পারবে না মুসলমানরা, এটসেট্রা এটসেট্রা এসব বলছেন। এসব ইসরায়েল আর আমেরিকার গল্প শুনে অনুপ্রাণিত তো। ইসরায়েলের কি হাল হয় আগে দেখুন। আন্তর্জাতিক পরিস্থিতি কিন্তু এদের এগেনস্টে। একটা কথা বারবার মনে রাখবেন, আমি কমিউনিস্ট, আমি কোনো আল্লাহও বিশ্বাস করি না, ঈশ্বরেও বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মার্ক্সবাদের জ্ঞানে। সেই জ্ঞানটা কি? সিম্পল, যত প্রযুক্তি এগোবে তত মানুষের স্বাধীনতা বাড়বে। সিম্পল জিনিস। কেন? কিভাবে বাড়বে? যত অটোমেশন হবে, মানুষের যে কাজগুলো করতে ভালো লাগে না সেগুলো মেশিন করবে। উৎপাদন কমবে কি? কমবে না, উৎপাদন তো বাড়বে বরং। তো সুতরাং আমি আগে যা পেতাম সেটাই পাবো, খালি আগের থেকে আমি কাজটা কম করব। এটা জিতবেই। পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নেই সত্যিকে আটকাতে পারে। আমি সংখ্যার থেকে সত্যের জয়ের সঙ্গে থাকি। সত্য জেতে, সংখ্যা নয়। তুমি সংখ্যার জোরে একটা মানে সবাই মিলে ঠিক করলো যে আমি একটা মিথ্যেকে সত্যি ভাবতে পারো, কিন্তু শেষ অবধি মিথ্যেটা মিথ্যেই, সত্যিটা সত্যি। সেই জন্যে মার্ক্সবাদকে হারানো যাবে না। যাবে না বলেই চীনের কাছে আজ যে আমেরিকা হারছে। চীনের সাহায্যে ইরান যে শক্তি আহরণ করেছে, সেই ইরানের শক্তির কাছে ইসরায়েল হারছে, হিজবুল্লাহর কাছে ইসরায়েল হারছে। সুতরাং আন্তর্জাতিকভাবে এরা হারছে, এরা হারবে। এসব উচ্ছেদ, অমুক তমুক, এসব গল্প চলবে না। এবং সত্যি বলতে ইসরায়েল আমেরিকার বাইবেল বেল্ট এটা ছাড়া, এই দুটো জায়গা ছাড়া, এবং ওই কিছু হয়তো আর্জেন্টিনার কিছু হয়তো শ্বেতাঙ্গবাদী ঠাদি কিছু আছে, ওই শ্বেতাঙ্গবাদী কিছু আর এই হিন্দুত্ববাদী কিছু, এগুলো ছাড়া এদের কোনো ভেস সমগ্র বিশ্বে নেই। এরা যত নোংরামি করবে গোটা বিশ্বের জনমত এদের বিরুদ্ধে যাবে। এবং বিশ্বের জনমত খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওই আমি মানি না, আমি বিশ্বকে মানি না, বিশ্ব কি করবে, এই কথাগুলো যত মনে করবে তত আস্তে আস্তে শেষ হবে। যেমন ইসরায়েল আস্তে আস্তে শেষ হচ্ছে। যে নোংরামি আর বাঁদরামি করবে সে শেষ হবে। এই যুগটা এরকম নয় যে রেড ইন্ডিয়ানদের মতো মেরে দেওয়া যাবে, কারণ কোনো কারণ নেই তো। আমি আরেকটা মানুষের সঙ্গে কখন যুদ্ধ করব? যখন আমার কিনা খাবারের মানে যে খাবারটা আছে একজনের আর আমরা আছি দুজন, তাহলে যুদ্ধ করব। বস্ত্র আছে একজনের, তাহলে আমরা যুদ্ধ করব। বাসস্থান আছে একজনের, যুদ্ধ করব। সেক্সুয়াল পার্টনার আছে একটা, যুদ্ধ করব। কিন্তু যখন সমস্ত কিছু অটোমেশনের জোরে অপ্রতুল হয়ে যাবে তখন তো যুদ্ধের কারণ নেই রে ভাই। তাই ওদের ভাবা ইসরায়েল এবং আমেরিকা দুটোই শেষ হবে শিগগিরই, কোনো চিন্তা নেই। এবং এগুলো এরপরে পড়ে পড়ে যে মার খাবে, আর কিছু হবে না। তাই নিশ্চিন্ত থাকুন, এই যুদ্ধ আমরা জিতব। আমি একজন কমিউনিস্ট, আমি শেষ অবধি লড়াইতে থাকব, কোনো চিন্তা নেই। এবং লড়াই আমরা জিতেই বেরোবো। বাঙালি মুসলমানদের বলবো, যদি কোথাও উচ্ছেদ হয়, কোথাও লড়াই হয়, আমি অবশ্যই যাব। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি এই যুদ্ধ করে যাব। মানুষকে উচ্ছেদ হতে দেব না। আমি ব্রাহ্মণ, আমি কমিউনিস্ট, আমি রক্তে ব্রাহ্মণ, আমার তো জিন তো ব্রাহ্মণের জিন, কিছু তো করার নেই। আমি না ক্ষত্রিয়র অস্ত্রে বশভূত হব, না আমি বানিয়ার পয়সায় বশভূত হব। কমিউনিজম তো আমার জ্ঞান। তো সেই হিসেবে আমি বলছি আপনাদের, আপনারা কোথাও যদি আক্রান্ত হন, আমি যাব, আর কেউ যাক আর না যাক, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো চিন্তা নেই। আগামী দিনে আমরা এই লড়াই লড়ব। এবং সিপিএমের থেকে বিজেপি অনেক উইক একটা প্রতিপক্ষ। বিজেপি বিপ্লবী সেজে প্রতিক্রিয়ার কাজ করত, আর এরা প্রতিক্রিয়াশীল হয়ে প্রতিক্রিয়ার কাজ করে। এদের সুবিধার জায়গা হলো যে এরা বাংলার কৃষি সমাজকে, বাংলার কৃষিজীবী মানুষকে এরা ভেঙে ফেলতে পেরেছে।
বাংলার কৃষিজীবী মানুষকে তারা ধর্মীয় বিভাজনে নিয়ে আনতে পেরেছে, এটা তাদের জয়। বাঙালি যে মিডল ক্লাসকে আমি ছেড়ে দিলাম, ওটা একটা রিয়াকশনারি ক্লাস, এর হাল খুবই খারাপ হবে আগামী দিনে, ওটার কথা ভেবে আমাদের লাভ নেই। কিন্তু এইটা হলো তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। তারা ওয়েস্ট বেঙ্গলের মুসলমানদের একদম আইসোলেট করে ফেলতে পেরেছে। কিন্তু আমাদের মতো কিছু মানুষ থাকবেই, আমাদের মতো কিছু মানুষই নন্দীগ্রামে ছিল, এবং আমরা কাজ করবই। তাই আগামী দিনের যে বিজেপির বিরুদ্ধে যে সংগ্রাম, হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামের জন্য প্রস্তুতি নিন। যারা বাঙালিবাদী আছেন ওরা আরো বেশি বেশি করে কথা বলুন, আরো বেশি বেশি করে নিজেদের বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করুন, যাতে গ্রাম বাংলায় বাঙালিবাদ ঢুকতে পারে সে ব্যবস্থা করুন। কারণ গ্রাম বাংলায় যদি আমরা বাঙালি ভাতকে ঢোকাতে না পারি, বাঙালির জন্য চিন্তাকে ঢোকাতে না পারি, তাহলে হবে না। যেহেতু বাংলা খুব উর্বর একটা জায়গা, এখানকার মানুষ অত্যন্ত হলো সিডেন্টারি ক্যাটাগরি, তো স্বাভাবিকভাবেই ওরা শহর নিয়ে চিন্তা করে না, শহরে কেন আমি যেতে পারি না এটসেট্রা, এগুলো বোঝে না। সেগুলো যাতে বোঝে, সে ব্যাপারটা ভালো করে চিন্তা করুন। যাই হোক, এখন থেকে এটা পুরোপুরিভাবে এমনিতেও মানে যে ব্যবসা দখল তো নিয়েই নিয়েছিল এইসব সিপিএম তৃণমূলের মতো জঘন্য পলিটিক্যাল পার্টিকে কাজে লাগিয়ে, এখন এরা সরাসরি ক্ষমতায় এসে গেছে। এবার যে রাজনীতির ব্যবসাটাও আস্তে আস্তে অবাঙালিরা নিয়ে নেবে, তারপর রাজ্য সরকারের চাকরিগুলোও নিয়ে নেবে। ফলে আজকে যারা বিজেপি করছে ওরাও কখন কিভাবে রিয়্যাক্ট করবে আমরা আগামী দিনে দেখব। এই বলে আজকে আমি আমার কথা শেষ করছি। আমি আজকে থেকে আরো বেশি বেশি করে বাংলার জন্য আমি থাকব, এবং আমি আজকের দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম। অজস্র ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।